প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প সরকার গঠন প্রক্রিয়ায় সেনাপ্রধান কয়েকদিন যাবৎ কাজ করছেন, তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে? নাকি উদ্বেগ উৎকণ্ঠা বেগম খালেদা জিয়া, ডাক্তার শফিকুর রহমান এবং বিশ্বস্ততার জায়গায় খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে ইলাহি আকবর? অনেকেরই প্রশ্ন, সরকার পরিবর্তন হতেই পারে, জেনারেল ওয়াকার পরিবর্তনই যখন করবেন সেই সিদ্ধান্তে গেলেন, তখন বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার জন্য আপনি কি সেফ এক্সিট রেখেছিলেন? কারণ আপনি তো বলেছেন শেখ হাসিনা চলে গেছেন, এটা আপনি জানেন না। তাই যদি না জানেন তাহলে ধরে নিন শেখ হাসিনা গণভবনই ছিল, মব আসতো, বিশেষ কোনো প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হয়নি। তাহলে কি এমন একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত হতাম? শেখ হাসিনার জন্য কি ব্যবস্থা তিনি রেখেছিলেন? বিদ্যমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি কি ব্যবস্থা রেখেছিলেন? তাকে কি এরশাদের সরকার পতন হওয়ার পরে ক্যান্টনমেন্টে নিয়ে আটকে রাখা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল? শেখ হাসিনাকে কি সেটা করা হতো? শেখ হাসিনাকে কি বিদেশে বা অন্য কোথাও নিরাপদে পাঠিয়ে দেওয়া হতো? নাকি শেখ হাসিনাকে তোমার ভাগ্যে যা হয় হোক, তোমাকে তোমার নিয়তির উপরে ছেড়ে দিলাম, সেটাই ডিসিশন ছিল? জেনারেল ওয়াকার, আপনি যখন রাজনৈতিক এবং অন্যান্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা, বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন, আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে? তার জন্য কি বিকল্প ব্যবস্থা? তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা? নাকি তাকে গ্রেপ্তার করা, ক্যান্টনমেন্টে নেওয়া যেমন জেনারেল এরশাদকে নেওয়া হয়েছিল, নাকি মবের কাছে তাকে ছেড়ে দেওয়া? আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো কিন্তু আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন, সেই সময় সেনা প্রধান তাকে ফোন করে বললেন, স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না। তখন কি সেনাপ্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে? আমরা কাল্পনিকভাবে যে ধরে নিই জেনারেল ওয়াকারকে উনি অনেক বিশ্বাস করছেন, কারণ 4 তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন, তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন। হাজার হাজার লোক গণভবনে এসে গেল। কি পরিণতি হতো শেখ হাসিনা আর শেখ রেহানার? যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না, তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে? ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছেই ছেড়ে দিয়েছিলেন? আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না, সেসব দলের নেতাদের ডাকলেন। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী সবাইকে ডাকলেন। খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করতে। আর আপনার যিনি কমান্ডার, প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকা সম রাস্তা খুলে দিলেন উচ্ছৃঙ্খল জনতাকে আসতে দিতে। আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না, মানে কেন আপনি চলে যাচ্ছেন? বিষয়টা কিরকম? খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না? শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন? আরো প্রশ্ন এসেছে। আপনি জেনারেল আকবর, যিনি বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার, তাকে বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে, লেফটেন্যান্ট জেনারেল রয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে। আস্থা রাখলেন খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার উপরে, এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন সস্ত্রীক। আপনি কি তা পারেন? আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন? আপনি কি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন? জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন। আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে, আপনি কি আপনার কোনো উদ্বেগ প্রকাশ করেছেন? দেশের খ্যাতিমান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে, আপনি কি খোঁজ নিয়েছেন? কখনো তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন? সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার সেখানে কি কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখছে? অত্যন্ত প্রবীণ রাজনীতিকরা জেলখানায় যাওয়ার পথে এবং কোর্ট অঙ্গনে মবের শিকার হচ্ছে, সেখানে কি আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আসছে? আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং রাষ্ট্রের প্রধান
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো এই অস্থির সময় যখন বাংলাদেশে চলছে, তখন শেখ হাসিনা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বারবার সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, এনএসআই, ডিজি, র্যাব বিভিন্ন যারা তাদের ডেকেছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, তিনি তার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলি তারা নিশ্চয়ই নিয়েছে, অন্যথায় তার সামনেই তারা সেগুলোকে নাকচ করতে পারত। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার একটা ইন্টারভিউতে বলছেন যে 5 তারিখের আগে অর্থাৎ 4 তারিখ রাতে, গভীর রাতেও প্রধানমন্ত্রীর সামনে যখন আলাপ আলোচনা হয়, সেখানে পুলিশ প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, সেখানে বিকল্প কোনো ব্যবস্থা যাতে না রাখা হয় সেজন্য সেনাপ্রধান বলছিলেন যে আমার উপর আস্থা রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি বলছিলেন যে আপনি কি ঢাকার দায়িত্ব নিলেন, গণভবনের দায়িত্ব নিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্ব নিলেন? সেনাপ্রধান বলছেন সব দায়িত্ব আমার উপরে। তখন তিনি তার পুলিশ বাহিনীর প্রধানকে বললেন ঠিক আছে, আপনি তাহলে সেনাপ্রধানকেই অনুসরণ করেন, অর্থাৎ তার সঙ্গে থেকে কাজ করেন। এইটা একটা পার্ট। পরের দিন সকালে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মব আসতেছে ঢাকায়, যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল উত্তরা, যাত্রাবাড়ি, সাইদাবাদ, গাবতলী, সবখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা তারা ছেড়ে দিলেন, অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে দিলেন। পুলিশ তখনও ঘটনা জানে না, কাজে পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করে তারা মবের মুখে পড়ছে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকারও তারা হয়েছে। কিন্তু সেনাবাহিনী নিশ্চয়ই যখন এটা ছেড়ে দিয়েছেন, কোনো না কোনো ইনস্ট্রাকশন বা সিগন্যাল না পেলে তারা এটা ছেড়ে দেওয়ার কথা না। তাহলে এই সিগন্যালটা তাদেরকে নিশ্চয় তাদের অথরিটি দিয়েছিল। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হলো যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকবে। জনগণের সঙ্গে বলতে তখন কি বোঝায়? যারা মব বা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে? সেনাবাহিনী তাহলে সরকারের সঙ্গে নেই? আমাদের দেশের বিদ্যমান আইন কি, এই প্রশ্নটা তিনি তুললেন। তিনি অনেক রিসার্চ করেছেন। তিনি বললেন যে তোমার দেশের আইন অনুযায়ী সেনাবাহিনীর কমান্ডার হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কমান্ড দিলেন ঢাকায় যেন উচ্ছৃঙ্খল লোক প্রবেশ করতে না পারে, কোনোভাবে যেন নিরাপত্তাহীন অবস্থা না হয়, সেটা দেখতে হবে। তাহলে তার কমান্ড না শুনে সেনা প্রধান, সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী সবাই কার কমান্ড শুনলেন? সেটাই গুরুত্বপূর্ণ আলোচনা। জেনারেল আকবরকে সেনাপ্রধান বলছিলেন যে আপনি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে রেডি হতে বলেন। এটা বলেছেন তিনি 4 তারিখে। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব দিলেন কাকে? অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে। ফজলে এলাহি আকবরকে তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি, সেই বিএনপি প্রধান যিনি বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। তাহলে প্রশ্ন আসছে যে বাংলাদেশের সেনাপ্রধান তার কমান্ডার অর্থাৎ প্রধানমন্ত্রীর কথা না শুনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে কেন বেছে নিলেন? এবং যাদেরকে ডাকার জন্য বললেন তার ভিতরে জামাত ইসলাম এমন একটি সংগঠন, যে সংগঠনটি আইনত নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ সংগঠনকে সেনাপ্রধান, তখনও দলটি নিষিদ্ধ, তাকে কি ডাকতে পারেন? আইনত তাকে তিনি ডাকতে পারেন না। তাহলে তাকে ডাকার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিলেন? এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, জুনায়েদ সাকি, আসিফ নজরুল সহ যাদেরকে ডাকলেন তাদের অনেকেরই তো সেখানে কিসের ভিত্তিতে তারা গেলেন? আর এদেরকে যে ডাকতে হবে, এদের নিয়ে পরিকল্পনা করতে হবে যে শেখ হাসিনাকে বাদ দেওয়া হবে, নতুন সরকার গঠন করা হবে। এই যে এক্সিকিউটিভ পলিসিতে গেলেন সেনাপ্রধান, তিনি তখনও কিন্তু সরকার রয়েছে, সরকার প্রধান শেখ হাসিনা, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, অর্থাৎ আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর হাইয়েস্ট কমান্ডার তিনি। কমান্ডারের কথা শুনলেন না, তিনি কার কমান্ডে এটা চললেন? এর পূর্বে অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এবং আরো কিছু সেনাবাহিনীর কর্মকর্তারা মব সৃষ্টি করতেছিল, সেনাবাহিনীর উপর প্রেসার সৃষ্টি করতেছিল, সেনাবাহিনী কোনো অ্যাকশনে গেলে তারা সামনে দাঁড়াবে। অর্থাৎ সেনাবাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে না দিয়ে তারা তাদের প্রভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে কনভিন্স করলেন। ওই সাংবাদিকের প্রশ্ন, অবসরপ্রাপ্ত সেনাদের দ্বারা প্রভাবিত হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দ্বারা কনভিন্স হলেন, নিষিদ্ধ জামাত সহ অন্যান্য দলের দ্বারা কনভিন্স হলেন। একটা ডেমোক্রেটিক ওয়ে নির্বাচিত সরকার, সে সরকারের মধ্যে হাজার এলিগেশন থাকতে পারে, সেই সরকারের লফুল কমান্ডের বাইরে চলে গেলেন সেনাপ্রধান। কনস্টিটিউশন কি বলছে? সেনাবাহিনীর কর্মকর্তারা শপথ নেওয়ার সময় বলেন
প্রয়োজনে আমি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করব। সেই কনস্টিটিউশনে বলা হয়েছে লফুল অথরিটির কমান্ড ফলো করবেন। লফুল অথরিটি বিদ্যমান সরকার, সেই সরকার তো সামরিক সরকার ছিল না, ইলেক্টেড সরকার, তার বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। তাহলে কনস্টিটিউশনকে ভায়োলেট হয়ে গেল, বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। রাষ্ট্রপতির সঙ্গে যখন তারা বৈঠকে গেলেন, সেখানে প্রস্তাব উঠল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত, তার দণ্ড মওকুফ করতে হবে। রাষ্ট্রপতি নাকি বলছেন যে এটা তো এক্সিকিউটিভের কাছ থেকে আসবে। তখন সেনাপ্রধান তাকে ডিকটেট করে বলছেন, না স্যার, এটা আপনার করতে হবে, এটা আপনার কাজ, আপনাকে করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা দায়িত্ব পালন করতে পারেন ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি, আর কোনোটা না। আর যা কিছু আসে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শ তিনি করে থাকেন। তাহলে বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য নির্বাহী বিভাগ থেকে কোনো অ্যাডভাইস, কোনো সাজেশন, কোনো পরামর্শ আসছিল? আসেনি। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাধ্য করলেন যে এই এক্সিকিউটিভের দরকার নাই, আপনি এটা করবেন। সেখানে যখন আয়নাঘর নিয়ে আলোচনা হলো, তিনি বললেন যে আমি এটা দেখতেছি। যখন প্রসঙ্গ উঠলো যে অনেকেই পালিয়ে যাচ্ছে, তখন এয়ারফোর্স প্রধান নাকি বললেন যে এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছি। তারা কি এটা করতে পারেন? তাদের কি লফুল এখতিয়ার ছিল এটা? অবশ্যই না। দেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি আলোচনায় নিয়ে আসলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প সরকার গঠন প্রক্রিয়ায় সেনাপ্রধান কয়েকদিন যাবৎ কাজ করছেন। তার কাছে প্রাপ্ত রিপোর্ট, অর্থাৎ সাংবাদিকের কাছে প্রাপ্ত রিপোর্ট, তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশে তার বিভিন্ন সোর্স থেকে যেটা তথ্য পেয়েছেন, তাই যদি হয়, এবং তার প্রেক্ষিতে তিনি বিভিন্ন দলের লোকদের ডেকেছেন, সেখানে নির্ভর করেছেন আসিফ নজরুল এবং অন্যদের উপরে, যাদের কোনো লিগাল লফুল অথরিটি নাই, তাদের উপর উনি নির্ভর করলেন। আচ্ছা, ধরে নিই সেটাই কি তিনি করতে যাচ্ছেন। এই যে এক্সিকিউটিভ একটা পলিসি তিনি করতে গেলেন, এটা করার কি লিগ্যাল অথরিটি তার ছিল? তিনি কি এটা করতে পারেন? তারপর যুক্তির খাতিরে আমরা ধরে নিই তিনি করতে গেছেন। আচ্ছা, উনি বিকল্প একটা সরকার গঠন করার প্রক্রিয়া গেলেন, তাহলে যে সরকারটা বিদ্যমান ছিল শেখ হাসিনা সরকার, সেই সরকারের স্ট্যাটাসটা কি হবে? যদি বিকল্প সরকার প্রধান হয় একজন, তাহলে তো আর দুইজন সরকার প্রধান থাকতে পারেন না। একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেনি। কজন জনগণ? আওয়ামী লীগের ভোটার সংখ্যা যদি 18 কোটি মানুষ যদি ধরেন, তার 35% যদি আওয়ামী লীগের ভোটার হয়, তারপর তার যারা সহযোগী রয়েছে তাদের যদি আরো 15% হয়, তাহলে 50% জনগণ যারা শেখ হাসিনার কথায় অতীতের মধ্যে এখনো নড়াচড়া করছে, তাহলে 9 কোটি মানুষ। এই 9 কোটি মানুষকে তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকেও ডান্ডা মেরেছেন, প্রভাবাধীন রেখেছেন, নিয়ন্ত্রণ রেখেছেন, আর এখনো রাখছেন। এবং তারা যত কিছু হোক না কেন, তারা অন্ধের মতো শেখ হাসিনা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং তাদের একটা অংশ মনে করে শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং সাবেক সেই জায়গাতে। যা হোক, এনিওয়ে, তো এরকম যখন একটা অবস্থা চলছে আমাদের দেশে, যখন একেবারে সমস্যায় আমরা জর্জরিত, বিশ্বাস, আস্থা, নির্ভরতা কোথাও নেই, ঠিক সেই সময়টাতে হঠাৎ করে শেখ হাসিনার তৎপরতা বেড়ে গেছে। তিনি অফিস খুলে বসেছেন, যেটা শোনা যাচ্ছে দিল্লি থেকে নিয়মিত লোক তার বাসায় যাচ্ছেন। তারপর কলকাতাতে যারা আছেন তারা অনেকে দিল্লিতে বাসা ভাড়া করছেন টেম্পোরারি। কলকাতা থেকে দিল্লিতে গিয়ে তারা সিরিজ বৈঠক করছেন সকাল থেকে রাত পর্যন্ত। জয়ের বন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ আরাফাত, তো মোহাম্মদ আরাফাত একটা সাক্ষাৎকার দেখলাম যে কোথায় দিয়েছেন, যেটা ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, যে কোথা থেকে যে সময় চলে যায়, কখন দিন হয় কখন রাত হয় টের পায় না। অসভ্য একটা দেশ, এই করেছে ইত্যাদি ইত্যাদি। তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে। আর তাদের যে সকল অনুগামী রয়েছেন, যারা তাদেরই মতো বা তাদের মতো নয়, তাদের সেটা আরো নিম্নমানের, হই হই রই রই করে যে না, ভারতকে জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, দিল্লি দখল করতে হবে, 7 সিস্টার দখল করতে হবে। আর এই কাজ সামাল দিতে গিয়ে, কর্ম সামাল দিতে গিয়ে বেচারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন। অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুত্ব লাগবে, তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে, তদবির লাগবে। তো এই সকল কাজকর্ম করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একাধিকবার বৈঠক করার চেষ্টা করলেন, বন্ধুত্ব করার চেষ্টা করলেন, কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না। এবং তারা বলে দিল ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ভারতীয় ভিসা, ভারতীয় চিকিৎসা, ভারতীয় আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামলো, এটা এখন পর্যন্ত চলমান। বোঝার চেষ্টা করুন, আমরা চীন থেকে আমদানি করি, কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত।
যেখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের 40% ভারত থেকে আসে। আর যদি বেসরকারি বা চোরাচালানির আমরা হিসাব ধরি, আমাদের দেশে অলমোস্ট 70% আমদানি। তারা এই টোকাইরা বললো পাকিস্তানে যাও, তারা বললো চীনে যাও, মানে পুরো অর্থনীতি, তারপরে রাজনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র সব কিছু যখন এলোমেলো হয়ে গেল, এখন এমন একটা অবস্থা এই সময়টিতে এসে জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর পর এখন আসলে কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে নেই। টোকাইরা আগে যেভাবে কথা বলতেন, তাদের কথা যেভাবে হই হই রই রই উঠতো, এখন সেটা হচ্ছে না। টোকাইদের মধ্যে নানা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ কচুখেতি গ্রুপ, আর একটা গ্রুপ পদবালক গ্রুপ, আর একটা গ্রুপ নানা রকম নিজেদের মানে তাদের যাকে বলা হয় নিজেরা নিজেদেরকে নিচে নামাতে নামাতে এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা এখন বুঝতে পেরেছেন যে এই সকল লোক রাষ্ট্র শক্তির শত্রু। ফলে রাষ্ট্র তাদেরকে ধরার জন্য ফাঁদ পেতেছে। যে কোনো মূল্যে তাদেরকে এবং তাদের যারা ঘনিষ্ঠজন রয়েছেন এই রাষ্ট্রের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করেছেন গত 1 বছর, তাদের সকল তালিকায় করে তাদেরকে ধরার জন্য রাষ্ট্রের যত যন্ত্র আছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এভরিবডি দে আর ট্রাইং, ইজ দ্য রিয়ালিটি। এখন এই যে একটা বিরাট ক্ষত তৈরি হয়ে গেছে, আপনি তো রাতারাতি চাইলেই এই ক্ষতটা পূর্ণ করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাহেব বলেন, ইভেন শেখ হাসিনা বলেন, ইভেন অতীতের সবচেয়ে বড় শাসক সম্রাট আকবরকে যদি বাংলাদেশে বসিয়ে দেন, অন্তত 7-8 বছরের আগে এই দেশ ঠিক হবে না। শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক মতো চালাতে পারতেন, হয়তো 3 বছরের মধ্যে এটা কাটিয়ে ওঠা সম্ভব ছিল। কিন্তু গত এক বছরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তাতে করে অতীতে শেখ হাসিনার ক্ষতগুলো সারার জন্য 3 বছর, আর এখনই গত 1 বছরে যে ক্ষতগুলো তৈরি হয়েছে, অ্যাটলিস্ট আরো 5 বছর, 8 বছরের আগে এই দেশের কোনো কিছু স্বাভাবিক হবে না। এখন যে সমাজটা, এটা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, কৌশল আছে, ফিডেন্স কোথায়, কোন সূত্রে, কেন, কিভাবে তিনি আসবেন, নির্বাচন করবেন, এই কথাগুলো তিনি বলছেন। 2 নম্বরে আবার যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছেন, সংবিধান নষ্ট করেছেন, তিনি আবার বলছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না। তাহলে তার যে আত্মবিশ্বাস সেটা কোন জায়গা থেকে পৌঁছে গেছে? প্রথমত তিনি নির্বাচন করবেন, দ্বিতীয়ত তিনি আত্মবিশ্বাসী বলেছেন যে তারা ছাড়া নির্বাচন হবে না এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। গেল। তার যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছেন তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী, রেস্টে আছেন, বেড়াতে গেছেন, এক্সাইলে আছেন, তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার সেই সাবেক যে অবস্থা, সংসদ চালু হবে, আবার সেই দিন যাকে বলে সানায় নহবত বসতে থাকবে এবং তিনি শক্ত হাতে ক্ষমতা চালাতে থাকবেন। আর তার এই কথা শুনে তার আমলে যারা নির্বাসিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের সে যে কি কম্পন, এটা বলার মতো নয়। যতবারই শেখ হাসিনার কণ্ঠ তারা শুনছে, ততবারই যাকে বলা হয় তাদের মধ্যে কম্পন তৈরি হয়েছে। ঘটনাটা এরকম যে ধরুন আপনি যদি কখনো সাপের কামড় খান এবং প্রাণে বেঁচে যান, সাপের ফোঁস-ফোঁস শব্দ শুনলে আপনি সেন্সলেস হয়ে পড়বেন। আপনি যদি বাঘের যাকে বলে থাবা আপনার শরীরের উপর পড়ে, তারপর আপনি যদি কখনো বাঘের গন্ধ শুকেন, মুহূর্তের মধ্যে আপনি সেন্সলেস হয়ে পড়বেন। শেখ হাসিনা যাদের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এই জুলুম অত্যাচার বাঘের থাবা এর চাইতে মানে যাকে বলা হয় নির্মম, নিষ্ঠুর ছিল। ওই যে সুরেন্দ্র সেনগুপ্ত বলে গেছেন, বাঘে ধরলে বাঘ ছেড়ে দেয় অনেক সময়। আপনি যদি বাঘের সামনে খুব অভিনয় করতে পারেন যে আপনি মরে গেছেন, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করেছেন, বাঘ মরা মানুষের সাথে যুদ্ধ করে না, তো বাঘ আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু শেখ হাসিনা আপনাকে খুঁচাবে, আপনি আসলে মরেছেন কিনা দেখবে, এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর এরপর আপনার মৃত যে লাশ, সেই লাশের সঙ্গে সে কি করবে এটা সে সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনাকে ছাড়বে না। তার 15 বছরের শাসন এমনই মনে হয়েছে। আর এই 15 বছরের শাসনের আগে তিনি আরো 5 বছর শাসন করেছেন। সব মিলিয়ে 20 বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন। কেন ইমাজিন, 20 বছর সম্রাট শাহজাহানও 20 বছর দিল্লি সিংহাসন চালিয়েছেন, জাহাঙ্গীরও 22 বছরের মতো সিংহাসন চালিয়েছেন। আর এর বাইরে তিনি দল চালিয়েছেন 1981 সন থেকে কন্টিনিউয়াসলি। আওয়ামী লীগের মতো একটা বড় দল চালানো, একটা রাষ্ট্র চালানোর চাইতে অনেক বড়। মালদ্বীপের মতো একটা ছোট